আসসালামু আলাইকুম। আজকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে নিয়ে একটু বিশেষভাবে কথা বলব। প্রথম আলো একটা জরিপ করেছে যেটা নিয়ে দেশ জুড়ে মোটামুটি তোলপাড়ের সৃষ্টি হয়েছে এবং সেখানে দেখা গেছে যে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপকভাবে বিজয়ী হবে এবং জামাত ইসলামী খুব শক্ত একটা অবস্থান তৈরি করে ফেলেছে জনগণের মধ্যে, এই জরিপে দাবি করা হয়েছে। কিন্তু সেখানে অন্য আর কোনো দলেরই কিন্তু তেমন কোনো অবস্থান নেই। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিও রয়েছে এবং এনসিপিকে ঘিরে অনেক মানুষের মধ্যে একটা আশা ভরসা তৈরি হয়েছিল যে প্রথাগত যে রাজনীতি, সেই রাজনীতির বাইরে গিয়ে তারা নতুন কিছু দেবে, নতুন ধারার রাজনীতি তারা উপহার দেবে। কিন্তু এই জরিপে যে তথ্য উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে তাদের জনসমর্থন এখন 1%-রও কম, 0.7 বা 8 এরকম একটি তাদের জনসমর্থন আছে। নাজুক একটা অবস্থা বলতে হবে যে এত জনপ্রিয়তা থাকার পরেও তারা কিন্তু জনগণের মধ্যে আস্থা তৈরি করতে পারেনি। তো কেন এনসিপির এইরকম একটা ভরাডুবির মতো একটা অবস্থা হয়ে গেল এই অল্প সময়ের মধ্যেই, এটা হচ্ছে একটা প্রশ্নের জায়গা। এবং তাদের ভবিষ্যৎ আসলে কি, তারা কি ভবিষ্যতে আসলে বাংলাদেশের রাজনীতিতে একটা শক্ত অবস্থান করতে পারবেন কিনা। অনেকেই তাদেরকে জাসদের সঙ্গে তুলনা করেন, যেটা জাসদের যেভাবে গঠিত হয়েছিল স্বাধীনতার পর দেখা যাচ্ছে ধীরে 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 তারা কিন্তু আর জনগণের মধ্যে কোনো জায়গা করতে পারেনি, ফলে তাদের কিন্তু অস্তিত্ব শেষ হয়ে গেছে। তারা কিন্তু আর সেভাবে আর ঘুরেই দাঁড়াতে পারেনি, মানে একটা বিলুপ্ত প্রায় দলের মতো। এখন জাসদ বিভিন্ন খণ্ড বিখণ্ডে আছে বটে, কিন্তু বাংলাদেশের রাজনীতি কিন্তু তাদের কোনো প্রভাব নেই। তো জাতীয় নাগরিক পার্টিও সেরকম দশায় পড়বে কিনা এটা একটা প্রশ্নের জায়গা। কিন্তু তার আগে একটু বুঝি নেই যে তাদের এই রকম অবস্থা হলো কেন, তাদের কেন ভরাডুবি হলো, জনগণের মধ্যে তাদের জনসমর্থন কেন তারা হারালো। অনেকগুলো কারণ এখানে আছে। এর মধ্যে যদি একে একে বলি আমরা, বাড়াবাড়ি তারা কিন্তু এই 5 আগস্টের পর তাদের দলের নেতাকর্মীরা, তারা যখন দল তো পরে গঠন করা হয়েছে, কিন্তু এই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত নেতাকর্মী অনেকেই এমন ধরনের বাড়াবাড়ি আচরণ করেছেন, বিভিন্ন ধরনের ট্যাগ তারা দিয়েছেন। অনেকে 5 আগস্টের আগে পরে যে সময়টা, সেই সময়টার উত্তাল সময় ছিল, অনেকেই তখন সেই সময়ের প্রেক্ষাপটে হয়তো অনেকে লাইন ছেড়ে বেলাইনে হেঁটেছেন, কিন্তু এরপরও দীর্ঘ সময় পরেও ইনফ্যাক্ট এখনও কিন্তু আমার অনেকটা বাড়াবাড়ির যে একটা তাদের দিক থেকে সেটা আমরা দেখি। এই দলের সমন্বয়ক শব্দটি কিন্তু একেবারে একসময় যেটা ছিল ইতিবাচক, অর্থাৎ গণঅভ্যুত্থানের আগে যে সমন্বয়করা নেতৃত্ব দিয়েছেন শেখ হাসিনার বিরোধী বা শেখ হাসিনার পতনের আন্দোলনে, সেখানে সেই সমন্বয়করাই পরে সমন্বয়ক শব্দটা একটা একটা নেতিবাচক শব্দ হয়ে গেছে, যে সমন্বয়ক মানেই চাঁদাবাজি, অপরাধ, এরকম বিভিন্ন ধরনের অপরাধে অনেক সমন্বয়ক জড়িয়ে পড়েছিলেন, এই গণমাধ্যমে সে খবরাখবর এসেছে। তো সেই জায়গাটায় কিন্তু তারা কাজ করতে পারেনি, অর্থাৎ তাদের যে শক্ত অবস্থান নেওয়ার কথা ছিল সেটা তারা করতে পারেননি, এবং সে কারণে তাদের প্রতি কিন্তু মানুষের আস্থা অনেকাংশে কমে গেছে। এছাড়া বিভিন্ন জায়গায় এই যে বিভিন্ন ধরনের যে মব হয়েছে, সেই মবেও কিন্তু তাদের নেতাকর্মীদের অনেকের অংশগ্রহণ ছিল এমন অভিযোগ আছে। মানুষ কিন্তু একটা পর্যায়ে আর এই মব পছন্দ করেনি। অনেকে 5 আগস্টের বেশ কয়েক মাস পরেও থানা ঘেরাও টেরাও সব বিভিন্ন কর্মসূচি পালন করেছেন, যেগুলোর প্রতি মানুষের কিন্তু সেই রকম আর আগের মতো জনসমর্থন ছিল না, মানুষ এগুলো পছন্দ করেনি। কারণ যখন এরকম একটা সংঘাতময় অবস্থা শেষ হয়েছে, এরপরে মানুষ চেয়েছিল শান্তি ফিরুক, কিন্তু এই দলের বা এই সংগঠনের নেতাকর্মীদের অনেকেই সেরকম বাড়াবাড়ি করেছিলেন। এটা একটা কারণ হয়ে থাকতে পারে। আর সবচেয়ে যেটা তাদেরকে ভুগিয়েছে, তাদের যে নৈতিক অবস্থান, অর্থাৎ তারা বলেছেন তারা নতুন ধারা রাজনীতি করবেন, কিন্তু তাদের দলের অনেক নেতাকর্মী কিন্তু দুর্নীতির আশ্রয় নিয়েছেন, নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি এসবে জড়িয়েছিলেন তারা। এবং দুজন যে ছাত্র উপদেষ্টা, এর মধ্যে আসিফ মাহমুদ ভূঁইয়া সজীবের কথা আমরা বলতে পারি। সেই আসিফ মাহমুদ ভূঁইয়া সজীবের যে ভূমিকা, বিভিন্ন সময় তিনি অন্তত 4-5 বার বিতর্কিত কর্মকাণ্ড করেছেন, যদিও তিনি দলের কোনো পদ পদবিতে এখন পর্যন্ত নেই, কিন্তু ধারণা করা হয় তিনি এনসিপির একজন, এবং ছাত্র আন্দোলনের একটা নেতৃত্ব হিসেবে তার যে কর্মকাণ্ড, এটা নিয়ে কিন্তু বারবার প্রশ্নের সৃষ্টি হয়েছে, এবং তিনি এমন এমন ঘটনা ঘটিয়েছেন সেটাও কিন্তু এই ছাত্রদের নেতৃত্বের যে রাজনৈতিক দল তাদের জন্য তাদের যে মর্যাদা, সে মর্যাদা হানি করেছে, এটা নিঃসন্দেহে বলা যায়। তো আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব এখনও এনসিপিতে যোগদান করেননি। আমি এই ভিডিও যখন করছি তার পদত্যাগের কথা রয়েছে, এবং আরেকজন উপদেষ্টা মাহবুজ আলম, তিনিও পদত্যাগ করবেন এমনটি শোনা যাচ্ছে। তো আমি আমার বারবারই বলেছি যে আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব যদি এনসিপিতে যোগদান করেন তাহলে সেটা কিন্তু এনসিপির জন্য নেগেটিভ হবেন, কারণ দুর্নীতি সব বিভিন্ন সব অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, তার কিন্তু কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। তার পিএসকেও কিন্তু অভিযুক্ত করা হয়েছে, কয়েকশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। ফলে বয়স কম হলেও আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব কিন্তু মোটামুটি এনসিপির জন্য, এনসিপির যে মর্যাদাহানি কিন্তু তিনি করে ফেলেছেন, এরকম একটি বিষয়। আর দর্শনগত জায়গা থেকে যদি চিন্তা করি, যে এনসিপি কিন্তু তার রাজনৈতিক যে অবস্থান সেটা স্পষ্ট করতে পারেননি, ইনফ্যাক্ট এখনও এসে তারা পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। তারা বলছেন তারা সংস্কারের পক্ষে, পরিবর্তনের পক্ষে, কিন্তু কখনও তাদের দেখা গেছে তারা বিএনপির দিকে ঝুঁকছেন, কখনও তাদেরকে দেখা গেছে তারা জামাত ইসলামের দিকে ঝুঁকছেন। এবং একটা সময় এরকম প্রচলিতই ছিল যে তারা
ইনফ্যাক্ট এখনও আছে যে তারা জামায়াতের বি টিম, এটা তাদের জন্য একটা সর্বনাশের কারণ হয়েছে। কোনো সন্দেহ নেই যে এনসিপিতে নানান মতপথের মানুষ এসে যুক্ত হয়েছেন। অনেকে সাবেক শিবিরের নেতাকর্মী এখানে যেরকম আছেন, বামপন্থী যেরকম আছেন, মধ্যপন্থী এরকম আছেন, অনেকে আবার একেবারে রাজনীতি কখনো করেননি সেরকম ব্যক্তিবর্গ আছেন। একটা খিচুড়ি টাইপের দল কিন্তু এই এনসিপি হয়েছে, যে কারণে তারা তাদের মতাদর্শ এখনও পরিষ্কার নয়, তারা ডানে যাবেন, বামে যাবেন, নাকি মধ্যপন্থা অবলম্বন করবেন। তারা মধ্যপন্থার কথা বলছেন বটে, কিন্তু এখনও এই দর্শনটি তারা ক্লিয়ার করতে পারেননি। অনেকেরই তাদেরকে দ্বিধাগ্রস্ত দেখা গেছে এবং সর্বশেষ জোট গঠন করেছে, এটা তাদের জন্য একটা ইতিবাচক দিক যে তারা গণতান্ত্রিক সংস্কার জোট গঠন করেছেন এবং সংস্কার তারা চান, এটা বলছেন তারা। কিন্তু ধর্মসহ বিভিন্ন ইস্যুতে তাদের অবস্থান কি, এটা এখনও অস্পষ্ট। তারা তারা কি এই যে ইসলাম ভিত্তিক রাজনীতি করবেন, নাকি বামপন্থী রাজনীতি করবেন, নাকি মধ্যপন্থা রাজনীতি করবেন, এই বিষয়টি তাদেরকে স্পষ্ট করতে হবে এবং এটার যত তাড়াতাড়ি স্পষ্ট করতে পারবেন সেটারও নির্ভর করছে যে তারা আসলে ভবিষ্যতে তাদের রাজনীতি মাঠে তারা টিকে থাকতে পারবেন কিনা। এরকম একটা মানে কোনো ধরনের অস্পষ্ট অবস্থা নিয়ে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না। ধরো যাক জাতীয় পার্টির কথা আমরা বলতে পারি বা জাপা, তাদের কিন্তু কোনো দর্শনগত কোনো অবস্থান নেই ক্ষমতার হালুয়া রুটি খাওয়া ছাড়া। ফলে সেই দলটির কিন্তু জনসমর্থন ওইভাবে আর নাই। একসময় যেটা ছিল আস্তে আস্তে এর সাথে কারণে সেটা কমতে কমতে এখন জিরোর কাছাকাছি চলে গেছে। তো এনসিপির জন্য যেটা হলো, বিএনপি, আওয়ামী লীগ, জামাত বা অন্য যে দলগুলো আছে তাদের বাইরের যে জনসমর্থন সেটা যদি তারা নিতে পারে, মানে এই প্রথাগত রাজনীতির বাইরে যারা আছেন, প্রথাগত রাজনীতি পছন্দ করেন না, তাদের যদি তাদের মন জয় করতে পারেন তাহলে এনসিপি জায়গা হয়তো বা রাজনীতির এক শক্ত অবস্থান করে ফেলতে পারে। আর এই যে জরিপে দেখা গেছে তাদের 1%-এর নিচে জনসমর্থন, এই জরিপে হতাশ না হয়ে বরং তাদেরকে নতুনভাবে তাদের কর্মসূচি সাজাতে হবে। জনগণের পালস বুঝে তারা যদি কর্মসূচি দিতে পারে টিকে থাকতে পারবে। শেষ বলে কিছু নেই, রাজনীতিতে আপনাকে চেষ্টা করে যেতে হবে। যেহেতু তাদের বয়স কম এবং এই সামনে নির্বাচন যেটা আসতেছে ফেব্রুয়ারিতে, এটায় তারা অংশগ্রহণ করুক, কিন্তু এর পরে নির্বাচনে ফোকাস করে যদি তারা সংগঠন এবং রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করে, তারা আবারও জনপ্রিয়তার পালে তাদের হাওয়া লাগলেও লাগতে পারে। কারণ রাজনীতির মাঠে কিন্তু একটা বড় জায়গা ফাঁকা রয়েছে, কারণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, অন্যদিকে বিভিন্ন ধরনের ইসলাম পন্থার উত্থানের মাঝে কিন্তু অনেকেই চাইছেন যে ভিন্ন ধারার রাজনীতির উত্থান ঘটুক। সেই যারা চাইছেন জনগোষ্ঠী, তাদের দিকে ফোকাস মেইনলি করতে হবে এবং সব মানুষেরই ভিতরেই জনসমর্থন তৈরির জন্য চেষ্টা করতে হবে। জনগণের অধিকার, দাবি দাওয়া এসব নিয়ে যদি তারা সোচ্চার থাকে তাহলে তাদের কিন্তু একটা ভালো ভবিষ্যৎ হলেও হতে পারে। দর্শক সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে।